বাসর রাতে আয়েশার হাত ধরতে বরাবরের অবাকই হয়েছি। আয়েশার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম, কিন্তু রাতে হঠাৎ যখন আয়েশাকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরও বেশি অবাক হলাম। আয়েশার শুধু হাত না, বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আয়েশা, কি হলো? সেই কবে থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন? আমি, না আসলে চিন্তা করছিলাম যে আপনার। আয়েশা, আমার কি? আমি, না থাক কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার দুবার দেখা হয়েছিল, আর এই দুবারে আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছে, কখনো তাকে ধরার কথা কল্পনাও করিনি। যাক, শরীরের তাপমাত্রা কম এ জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সবসময় সকালে উঠি, অর্থাৎ 5টা 6টার দিকে, কিন্তু আজ আজব হলেও সত্য 10টার আগে ও আমার ঘুম ভাঙেনি। যদিও রাতে অন্যদের তুলনায় 2-1 ঘন্টা দেরিতে ঘুমাচ্ছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতে আরও বড়সড় একটা ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে, কিন্তু এতগুলো খাবার কে খাবে? ঘরে শুধু আমি আর আয়েশা। আমার বাবা মা থাকে গ্রামে, বিয়ের পরে তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পরে আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক হয়েছে। আয়েশা, কি হলো? এভাবে কি দেখছেন? আমি, না, এগুলো খাবার কে খাবে? আয়শা, কেন, আপনি খাবেন? আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালেই নয়, দুপুরে, সন্ধ্যা, রাতে প্রায় হরেক রকম খাবারের ব্যবস্থা করছে। সারাদিন শুধু কাজ করলে একটু বিশ্রামও নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরও বেশি অবাক করলো। কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারাও অবাক হবেন। মেয়েটা সারাদিন কাজ করেছে অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করছি খাওয়ার জন্য, যতবার বলছি কিছু খেয়ে নাও, সে বলেছে তার খিদে নেই, তার নাকি কখনো খিদে লাগে না। এখন শুধু মেয়েটার কথা শুনে অবাক হচ্ছি না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আছে, মেয়েটা কি মানুষ নাকি জিন? আর এসব চিন্তা করতে পারছি না, ভয়ের মাত্রাটা অধিক হারে বাড়তে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটা আর্টিকেল পড়তে লাগলাম। জিনদের স্বভাব কেমন হয়, প্রায় প্রত্যেকটা আর্টিকেল আমাকে অবাক করছে, কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে আয়সার মিল রয়েছে। একটা আর্টিকেলে বলা হয়েছে জিনরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর। এই পয়েন্টটা আয়েশার সাথে মিলে গেল। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর। আর্টিকেলে বলা হয়েছে জিনরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে, কিন্তু অবাক হলেও সত্য, এই পয়েন্টটা আয়েশার সাথে মিলে গেছে। আবার আরেকটা আর্টিকেলে বলা হয়েছে জিনদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে নিল। জিনদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে। এই আর্টিকেলটি পড়ে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো। চিন্তা করলাম আয়েশার উপর অ্যাপ্লাই করা যায়। আমি নিচে গিয়ে দেখলাম আয়েশা কাজ করছে। আমি, আয়েশা একটু এদিকে আসুন। আয়েশা, বলুন। আমি, সোফায় গিয়ে একটু বসুন। মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করব কী সব জন্য বসবো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় বসে থাকলো। আমার কৌতূহল আরও বাড়লো। আমি, আমার সাথে রুমে আসুন। আমি আয়েশাকে নিয়ে রুমে ঢুকলাম। আমি, আয়েশা আমাকে একটা গান শোনান। আয়েশার গান গাওয়া শুরু করলো, খুব মধুর কণ্ঠ। আমি, আয়শা একটু জানলাটা লাগিয়ে দিন। আয়শা জানলাটা লাগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। আমি, আচ্ছা একটু খুলে দিন। আমি এসে ধৈর্যের পরীক্ষা করা শুরু করলাম, কারণ এই আর্টিকেলটা বলা হয়েছে জিনদের অনেক ধৈর্য রয়েছে। আমি, আয়শা আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন। এভাবে প্রায় অনেকবার বললাম, কিন্তু অবাক করার বিষয় আয়শা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করলো। সময় যত ঘনিয়ে আসছে আয়শার প্রতি কৌতূহল আমার তত বেড়েই যাচ্ছে। আমি, আচ্ছা আপনি এখন আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলুন। মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লেগে আমি পারবো না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে কাপড় সব খুলতে লাগলো। আমি, আরে না না, থাক থাক, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পরে ঘুমাবো। এই বলে বারান্দায় চলে গেলাম। আমার জন্য বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে। মন প্রত্যেকবার বলছে এ হলো একটা জিন, তার মানে কি আমি কোনো জিনের সাথে বিয়ে করছি? আচ্ছা, জিনদের বয়স তো অনেক বেশি হয়, আয়শাকে জিজ্ঞাসা করা উচিত তার বয়স কত। আমি, আয়শা আপনার বয়স কত? আয়শা, এই তো 23। আমি, ও আচ্ছা। আয়শা, আরে না না, 2300 বছর। এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না। মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নিই, যা চিন্তা করার আগামীকাল করব। আয়শা, দেখুন টেবিলের উপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তারপর শুয়ে পড়ুন, তার আগে না। যাক, সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করছেন, না রেখে পারলাম না। এক ঢোকে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম, কিন্তু দুধের
স্বাদ একটু ব্যতিক্রম লাগলো। থাক, হয়তো আমি বেশি চিন্তা করছি তাই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট, 11টা বাজছে। আজকে অফিসে গেলে বস নিশ্চিত রাগ করবে। অফিসে যাওয়ার জন্য বের হবো, ঠিক তখনই আয়শা আমাকে অবাক করে দিল। আশা, এই নিন টিফিন বক্স আপনার জন্য। আমি, এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিস স্টাফদের জন্য? গুনে গুনে দেখলাম গতকাল থেকে দ্বিগুণ খাবার বানিয়েছে আজকে। মনে মনে চিন্তা করলাম, এমনি তো আজকে অফিসে লেটে যাচ্ছি, বস বকা দিবে, তার উপর ভালো ও এতগুলো খাবার বানিয়েছে। এগুলো যদি গিয়ে বসকে দেখায় তাহলে বস নিশ্চয় খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বস না, বরং আমার সব কলিগরা খুশি। বস, আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরও ভালো হয়ে গেছো। সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়েশার বানানো খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল। বস, কোন হোটেল থেকে এনেছো? আমি, আমার বউ বানিয়েছে। বস রীতিমতো অবাক, এতগুলো মানুষের খাবার একজনকে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম। চিন্তা করলাম, এভাবে যদি কেউ বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক তখন এমন সময় আমার হাসিবের সাথে দেখা। হাসিব আমার বন্ধু। 1 মাস আগে হঠাৎ করে তার সাথে এক রাতে পরিচয়। কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারেনি। আমি, হাসিব চিনছ আমাকে? কেমন আছিস হাসিব? এই তো ভালো। তোর বিবাহিত জীবন কেমন চলছে? আমি, এই তো ভালো আছি। আমি যে প্যারার মধ্যে আছি সেটা আর হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকাল হাসিবকে ঘরে দাওয়াত দেবো, তারপর তার সাথে আয়েশার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো। আমি, হাসিব এক কাজ কর, আগামীকাল তুই আমার বাসায় আয়। একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথে কিছু সময় কাটালাম। এমনি অফিস থেকে আমি ছুটি নিলাম। হাসিব, আচ্ছা, আমি বিকালের দিকে আসবো, তারপর সারা রাত আড্ডা দিব। এভাবে দুজনে আরও অনেক কথা বললাম। একটা গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে গেল। আমিও আগামীকালকের জন্য প্রস্তুত নিতে থাকি। ঘরে ঢুকতে দেখলাম আয়শা সবেমাত্র গোসল করে বের হয়েছে। এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরী দেখতে পাচ্ছি। ভেজা চুল, নাকের ডগায় সামান্য পানি, ঠোঁট সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম একটু রোমান্স করবোই, যেই গিয়ে আয়শাকে জড়িয়ে ধরলাম। আমি আবার বড় ধরনের শখ খেলাম। আয়শার শরীর অনেক ঠান্ডা। আয়শা, দেখুন, দুষ্টুমি করবেন না। এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন। মনে মনে আবার চিন্তা করতে লাগলাম, আয়শা কি জিন নাকি মানুষ? যাক, অত চিন্তা করে লাভ নেই। আগামীকাল হাসিব আসবে, তার সাথে কথা বলবো। সকালে ঘুম থেকে উঠতে খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম। বউ আজকে হরেক রকমের খাবার রান্না করছিল, যার ফলে বসের বকা থেকে বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম, এভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতনের তো খাবারের পিছনেই চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়সার অনেকগুলো কল। আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাসার ভিতরে ঢুকতে যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারে না। মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে, হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এমনকি শরীরটা কেটে 2 ভাগ করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হাসিবের কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া আছে। তার মুখ থেকে শরীর আলাদা করে ফেলা হয়েছে। আর তার পাশে মেঝেতে পড়ে রইল আমার আয়শা। এরকম ভয়ঙ্কর একটা মুহূর্ত, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়শাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়শা অজ্ঞান। তার 7 পাঁচ না ভেবে আয়শাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়শাকে তারা স্যালাইন দিল, কিন্তু আজব হলো সত্য, স্যালাইনে একটা বিন্দু আয়শার শরীরে ঢুকছে না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল, আমি সত্যি অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটাই চিন্তিত হয়ে গেছিলাম। আয়শা বোধহয় জিন, কিন্তু পরক্ষণে আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করছিল? তাকে এইভাবে মারার কারণ কি? আর কেই বা তাকে এইভাবে মারলো, তাও আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছে, কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়শার বাবা মা দুজনে চলে আসলেন। তারা এভাবে আয়শাকে দেখে কান্না করতে লাগলেন। তাদেরকে কি বলে সান্ত্বনা দেবো আমি নিজেও বুঝতে পারছিলাম, কারণ আমিও নিজেও চিন্তিত। আয়শার মা, বাবা, এগুলো কেমন হয়েছে? আমি আমি অফিস থেকে এসে দেখলাম আয়শা এভাবে পড়ে আছে। একটু পরে ডক্টর বের হলো। ভয় পাওয়ার কিছু নেই। খেয়াল করলাম আয়শার কেবিন থেকে তার বান্ধবী রিয়া বের হলো। এই বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, এ পর্যন্ত আর কোনোদিন দেখিনি। কিন্তু মেয়েটি দেখতে খুবই রহস্যময়। তেমন কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আমার দিকে এমনভাবে তাকায় যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মেয়েটিকে দেখলে আমার ভয় লাগে। কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে, এই মেয়েটি কবে কেবিনে গেল? আমি তো আয়শার কেবিনের পাশেই দাঁড়িয়েছিলাম। আমি তো খেয়াল করলাম না এই মেয়েটি কেবিনে ঢুকতে। মনে মনে চিন্তা করতে লাগলাম, পুরো পরিবার এত অদ্ভুত কেন? পুরো পরিবার অদ্ভুত বলার কারণ রয়েছে। আয়শা এত কিছু হয়ে গেল, অথচ আয়শার আব্বু আম্মু একটু কান্না করলেন না।
বরং এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন যেন আমি এসব কাজ করেছি। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মোটামুটি ধারণা করে ফেললাম যে এই পুরো পরিবারটি জিনের পরিবার। আয়শা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠলেন। হঠাৎ করে যখন আয়েশার বাবা বললেন আমার বাসায় যাবেন, ঠিক তখনই আমার বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করতে লাগলাম। আয়েশার বাবাকে কীভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটু মানুষের লাশ টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে? আয়শা, বাবা কী হলো, চলো। আমি, আয়শা আরেকটু সুস্থ হয়ে যাক তারপর যাব। আয়েশার বাবা ধমকে সুরে, তোমার থেকে এত ঘামতে হবে না। আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব। তোমাকে বলছি চলো, এখনই যেতে হবে। আমি আসলে বাসায় তো একটা। আমি আমার পুরো কথা শেষ করার আগে আয়েশার বাবা সজোরে আমাকে একটা থাপ্পড় মেরে দিলেন। অ্যাটলিস্ট এটা আশা করিনি ওনার থেকে। কোনো কিছু যাচাই বাছাই না করে একজন মানুষকে থাপ্পড় মেরে দিল। দেখলাম আয়েশাও চুপ করে আছে, কিছুই বলছে না। অপমানে চোখ বেয়ে জল পড়তে লাগলো। চিন্তা করলাম যা হবে হোক, তাদেরকে বাসায় নিয়ে তারপর পুরো ঘটনা খুলে বলল। কিন্তু বাসায় ঢুকতে আবারও আমি শকড। কিছুক্ষণ আগে যে হাসিবের লাশ দেখলাম সেটা কোথায় গেল? পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত, কিন্তু এখন কোনো রক্তের একটা ছিটেফোঁটাও নেই। কোথায় গেল সবগুলো? আরও অবাক হওয়ার বিষয় হচ্ছে যে ঘরের মধ্যে আয়েশার বান্ধবী রিয়া ও আরেকটি ছেলে আছে। ছেলেটাকে দেখতে একরকম কবিরাজের মতো লাগছে। কবিরাজ না বলে মোটামুটি ভণ্ড হুজুরদের মতো লাগছে। পুরো শরীরে কম হলেও 10 থেকে 20 রকমের তসবিহ পড়ে আছে। কবিরাজ ইশারা করলো আমাদের সবাইকে ঘরের ভিতরে ঢুকে বললেন, রিয়া, ইনি হলেন কবিরাজ মিজান। মিজান, কালো জাদু মানে বুঝেন কিছু আপনারা? আমি, হ্যাঁ, একটা সিনেমায় দেখেছিলাম। কথা শেষ করতে না করতে আয়শার বাবা আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। এবার অপমান বোধ হলো না, বরং আরেকটু অবাক হলাম। যাক, এত অবাক হওয়ার কিছু নেই। আমার সিনিয়র মানুষ আমাকে মারতে পারে। মিজান, এই ঘরে কোনো এক ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটা হাড় বের করলো। হাড়টির দুপাশে লাল লাল কতগুলো লাগালো। মিজান, হাড় কি কিছুক্ষণ পর নিজে নিজে ঘুরবে, না ঘুরে যার কাছে থামবে সেই ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে? হাড় নিজে নিজে ঘুরতে লাগলো। হঠাৎ করে হাড়টি ঘুরতে ঘুরতে আয়েশার সামনে এসে থামলো। তার মানে আয়েশার উপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি বোতল বের করলো। বোতলের মধ্যে লাল কালারের কিছু পানি আছে। সাথে সাথে পানিগুলো নিয়ে আয়েশার মুখের উপর মারলো। কিছুক্ষণের জন্য সবগুলো আমার সিনেমাই মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণে আমি ভয় পেয়ে গেলাম। আয়েশা পাগলের মতো করছিল। মনে হচ্ছিল আয়েশার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাবে। কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিচ্ছে। পাগলের মতো ছটফট করছিল। আর মিজান অনবরত তার মুখের উপর পানি মারতে লাগলো। হঠাৎ করে আয়েশা আবার স্বাভাবিকভাবে সোফায় বসে পড়ল। মিজান, কী হয়েছিল বল? আয়েশাকে উদ্দেশ্য করে। আয়েশা চারিদিকে দেখল। সেই আমার দিকে নজর পড়লো। সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে লাগলো। আমি, কী হয়েছে, এভাবে কান্না করছে কেন আয়েশা? আপনি খারাপ। আপনাকে আমি কতগুলো কল দিয়েছি, কিন্তু আপনি একবারও আমার কল ধরেনি। আপনার ওই বদমাশ বন্ধুটি এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমি যখন তাকে বাধা দেই না, সে আমাকে থাপ্পড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। তার মানে হাসিব আয়েশার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল? কিন্তু কেন? হাসিব তো এমন ছিল না। হাসিব অন্তত নম্র ও ভদ্র ছেলে। গত 1 মাস যখন হাসিবের সাথে আমার দেখা হয়, তখন হাসিব প্রথম প্রথম আমার সাথে কথা বলতে ভয় পেলেও কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই। কখনো কোনো মেয়ে নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হাসিব কেন এমন করবে? মিজান, বাহাদুর এই মেয়ে, তুমি শুইয়ে দিয়ে আসো। আয়শার শরীরের তাপমাত্রা এখন অনেকটা গরম, প্রায় স্বাভাবিক মানুষের মতো। মনে হচ্ছে আয়শার শরীর থেকে জিনটি চলে গেছে। মনে মনে একটু খুশি হলাম। মিজান, তুমি কিছু বুঝছো? আমি, কিছুই তো বুঝতে পারছি না কী হচ্ছে। মিজান, তোমার বন্ধু হাসিব যখন আয়শার সাথে খারাপ ব্যবহার করলো, তখন আয়শার সাথে থাকা জিন তার শরীরের ভিতরে ঢুকে হাসিবকে মেরে টুকরো টুকরো করে ফেললো। আর এই জিন কালো জাদুর মাধ্যমে আয়শার কাছে এসেছে। আমি, এই কালো জাদু কে করেছে? মিজান, হাসিব। সত্যি অবাক হওয়ার মতো বিষয়, হাসিব আয়শার উপর কালো জাদু করলো কেন? তার মানে কি হাসিব আগে থেকে আয়শাকে চিনতো? আমি, এই জিন থেকে বাঁচার কি কোনো উপায়? মিজান, অবশ্যই আছে। মিজান ব্যাগ থেকে একটা পুতুল বের করে আর সেটা একটু পরপর দেখছে, আর কিছু না বলে পুরো ঘরে হাঁটছে। মিজান হাঁটছে আর আমি হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছি। কোথায় গেল লাশ? আর কেনই বা মারলো হাসিবকে? মিজান, তুমি নিশ্চয় হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছো, তাই না? আমি কিছু না বলে শুধু মিজানের দিকে তাকিয়ে থাকলাম। হয়তো মিজান বুঝতে পেরেছে। মিজান, কিছু মনে করো না। হাসিবের লাশ আমি ঠিক জায়গায় রেখে এসেছি। যেখান থেকে এই জিন এসেছে সেখানেই রেখে এসেছি। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। যদি চাও এই জিন তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, তাহলে তোমাদের দুদিনে একটি কাজ করতে হবে। আমি, আসার জন্য আমি সব কিছু করতে রাজি। আপনি বলুন কি করতে হবে? বিজান, 2 দিনে তোমাদের সাথে সব মানুষের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বুঝিয়ে বললেই তুমি বুঝে যাবে। 48 ঘন্টা একটু মন্ত্র কাজ করবে। এই 48 ঘন্টা তোমাদের ঘরে কেউ আসতে পারবে না। বাড়ির কোনো কিছুই প্রবেশ করানো যাবে না। জিনটি যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে। তাই তোমার থেকে সবসময় সচেতন থাকতে হবে। আমি,
আজব, আমার উপর আক্রমণ করবে কেন? আমি কি করলাম? মিজান, এখন আমি আর কিছুই বলতে পারবো না। তুমি কি করছো সব কিছু আর আমি 24 ঘন্টা পরে বলবো। যদি পারো তাহলে আয়েশা থেকে একটু দূরত্ব বজায় রাখবে। এই কথা বলে মিজান, রিয়া, আয়েশার মা বাবা সবাই ঘর থেকে চলে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই যেন একটা হরর মুভি দেখছি। কোনোদিন এসব নিয়ে চিন্তা না করলেও এখন একটু একটু চিন্তা হচ্ছে। আমার শরীর ভারী ভারী লাগছে। সোফায় বসে চিন্তা করতে লাগলাম, কী হচ্ছে আমার সাথে। 2-3 দিনে আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। কিছুদিন আগে যদি এই বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার জীবন, আমি সুখে জীবনযাপন করতে পারতাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 48 ঘন্টার জন্য সবার সাথে সমস্ত কন্টাক্ট অফ রাখতে বলছে। আমার যতটুকু ধারণা, কালো জাদু করা হয়েছে কাউকে পাওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য। তাহলে কি হাসিব আয়েশাকে পাওয়ার জন্য এসব করছে? কিন্তু হাসিব আয়েশাকে চেনে কীভাবে? তাদের কি কোনো সম্পর্ক রয়েছে? তাই নিজে নিজে চিন্তা করতে লাগলাম, কি হয়েছে, কেন হাসিবকে মারা হয়েছে, কে এই জিন, আয়েশার শরীরে কেন ঢুকছে, আমাকে কেন মারবে, হাসিব কেন আয়েশাকে কালো জাদু করছে? এতগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই জানি না। হঠাৎ করে দেখলাম আয়েশা একটা ধারালো ছুরি নিয়ে আমার বুকের উপর সজোরে আক্রমণ করলো। আর সাথে সাথে আমি সেখানেই মরে গেলাম। সাথে সাথে চোখ খুললে গেল, তার মানে নিশ্চিত একটা স্বপ্ন ছিল। খেয়াল করে দেখলাম আমার শরীর প্রচণ্ড ভারী মনে হলো। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আয়েশা আমার গায়ের উপর, আর তার হাতে ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগে সে ছুরি দিয়ে সজোরে আমাকে, আমি সাথে সাথে আয়েশাকে ধাক্কা দিলাম। ছুরির আঘাতে আয়েশার কিছু অংশ কেটে যায়। যেহেতু সোফায় শুয়েছিলাম, আমি ধাক্কা দিতে আয়েশা মেঝেতে পড়ে গেল। আর মেঝেতে পড়ার সাথে সাথে অজ্ঞান। আমার মনে হয় আয়েশার ভিতরে জিনটি আবার ঢুকছে। না হলে এত কিছু ভাবলে চলবে না, মেয়েটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। সোফায় থেকে পড়ার কারণে মেয়েটি নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়েশাকে কোলে তুলে নিলাম। যে হাসপাতালের উদ্দেশ্যে দরজা খুললাম, দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে আর তার সাথে একটি অ্যাম্বুলেন্স। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কী করছে? রিয়া, এত অবাক হতে হবে না দুলাভাই। আপনি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকান। আমি তো অ্যাম্বুলেন্সে আপনার জন্য এনেছি। আমার জন্য কেন? আয়েশা আপু, দেখো বাবা, অত কথা বলতে নেই, তুমি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকাও। আমি কিছু চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়েশা যে পরিবার দেখছিলাম, এখন সে পরিবারের সাথে কোনো মিল নেই। যে রিয়া আমার সাথে কখনোই কথা বলে নেই, সে রিয়া এখন আমাকে দুলাভাই ডাকছে। আয়েশার আব্বু যেত কথা কম, থাপ্পড় বেশি মেরেছিল, আর এখন আমাকে বাবা ডাকছে। আয়েশার ক্যাবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের ছ্যাঁকা খেলাম। এই ডাক্তার তো হুবহু মিজানের মতো দেখতে, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মিজান, যদি তুমি আয়েশাকে ধাক্কা না দিতে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোনো কথার উত্তর দিতে পারছি না, শুধু অবাক হচ্ছি। এইসব আমার সাথে কি হচ্ছে? রিয়া, মিজান, তুমি আর দুলাভাই আমার সাথে আসো তো পাশের কেবিনে। একটু পর তিনজনে মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউ নেই, শুধু আমরা তিনজন। রিয়া, দুলাভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনও কিছু বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করবো সেটাই বুঝতে পারছি না। রিয়া, দুলাভাই, আমি আপনাকে একদম শুরুর থেকে বলি, তাহলে বুঝতে পারবেন। আপনার ওয়াইফ আয়েশা একটি যমজ বোন ছিল, যার নাম সামিরা। কথাটা 26শে মার্চ 2019, আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। সেদিন সামিরা আর আয়েশা মিলে একটা ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজন সমবয়সী ছিল, তাই দুজনে যেখানেই যেত একসাথে যেত। কিন্তু সেদিন হয়েছিল ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমের ফলে এক বাবা তার মেয়েকে হারিয়েছিল, এক মা তার মেয়েকে হারিয়েছিল, আর এক বোন তার ভালোবাসার বোনকে হারিয়েছিল, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছিলাম। রিয়া যা বলেছে সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলতে শুরু করলো। রিয়া, যেদিন স্বামীরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরিনি। আমরা স্বামীকে প্রায় সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ঠিক 14ই এপ্রিল স্বামীর একটি কল আসে, আর তারপর তার মাধ্যমে জানতে পারি টানা 20 দিন ধরে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। আর সে ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি, শুধু নামটি বলতে পেরেছিল। একজনের নাম হাসিব, আরেকজনের নাম বাহাদুর। বাহাদুর নামটি শোনার সাথে আমি এক লাফ দিয়ে কেবিনে থাকা বিছানার উপর উঠে দাঁড়িয়ে গেলাম। এই যেন কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে, আর জোর করে আমাকে ভিলেন বানানো হচ্ছে। আমি? আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আমি আমার বউ ছাড়া পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। রিয়া, আরে দুলাভাই, পুরো কথাটা শুনুন। সেদিন স্বামীরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্র্যাক করে তার লোকেশনটা খুঁজে বের করছি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম স্বামীরা নিথর দেহ পড়ে রয়েছে। তার মানে ওই দুজন ধর্ষণকারী স্বামীকে মেরে ফেলছে। স্বামীকে যে দুজন ধর্ষণ করেছিল ওদের দুজনকে কাউই আমরা চিনতাম না, শুধু নামটা জানতাম, হাসিব ও বাহাদুর।
তারপর আমরা যেখানে স্থানীয় মানুষদের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতো হাসিম নামে একজন ছেলে এখানে প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আমরা হাসিবের একটা ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোনো ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশে যদি আমার স্বামীরা ধর্ষণের বিচার হয় তাহলে সেটা কোনোদিন পাবো না। তাই স্বামীরা পুরো পরিবার চিন্তা করলো ওই দুই ধর্ষণকারী তারা সবাই মিলে শাস্তি দিবে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আগে ওই দুজনকে পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের দুজনকে কাউকে পেলাম না। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির আঙ্কেলটি আমার আঙ্কেল। 1 মাস আগে আঙ্কেল জানানো হয় যে ওখানে কোম্পানিতে বাহাদুর নামে একটা ছেলে কাজ করে আছে, একটা বন্ধু আছে হাসিম নামে। তখন আমার মোটামুটি ধারণা করলাম হয়তো আপনি স্বামীরা ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিব আছে, আমরা যে ছবিটি পেয়েছি তার সাথে মিলে যায়, তখন আমরা বুঝতে পারলাম যে আপনারা দুজন ধর্ষণকারী। কিন্তু বলে না পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন আছে, কিন্তু কে জানতো এক দেশ এক জেলায় একজনের মতো দেখতে 2 জন আছে, আর তাদের দুজনের নামই একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? আমি এক রাতে অফিস শেষ করে আসছিলাম, তখন হঠাৎ আসিফের সাথে আমার দেখা। প্রথম প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলে পরবর্তীতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার এক কাছের বন্ধুর মতো, কিন্তু আমি এসব বিশ্বাসই করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো আমাকে আর হাসিবকে সরাসরি মেরে ফেলতে পারতেন। এসব বিয়ের নাটক করার দরকার কী ছিল? রিয়া, হাসিব যে ধর্ষণকারী এটা আমরা শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমরা শিওর ছিলাম না। আর তাছাড়া আপনাকে এত সহজে মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো। তাই আমরা চিন্তা করছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক থেকে মারবো, তারপর আপনাকে শারীরিক দিক দিয়ে মারবো। যেদিন আয়েশার বোন স্বামীরার আপনার প্রথম দেখায় আমার মনে করছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটু চমকালেন না, বরং লজ্জায় মাথা নিচু করে রাখলেন। ঠিক তখন থেকে আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করলো, আসলে কি আপনি সেই বাহাদুর নাকি অন্য কেউ? বিয়ের পর থেকে আয়েশার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন আপনি পাগলের মতো কেবিনের সামনে হাঁটতেছিলেন। ঠিক তখনই আমার সন্দেহ বেড়ে উঠল, আসলে কি আপনি বাহাদুর যে স্বামীরাকে ধর্ষণ করেছেন? আমি তার মানে কি হাসিবকে আপনারা মেরেছিলেন? রিয়া, সেদিন হঠাৎ করে আপনার কোনো বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা শুধু ছিল একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়েশাকে দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ হাসিব জানতো না স্বামীর আর একটি যমজ বোন হয়েছে। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়েশা তার কাছে যায় তখন হাসিব নিজে আয়েশার হাতে থাকা ছুরিটা দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসে, তাই সে নিজে নিজে করেছে। আমি তার মানে আপনারা হাসিবকে মারেননি, ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মেরেছে, আপনারা তাকে কেটেছেন? রিয়া, হ্যাঁ, বলতে গেলে এক প্রকার করেছে, কিন্তু হাসিব করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হয়। তাই পুরো ঝামেলাটা যে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম, অর্থাৎ এক বানানো জিনের উৎপত্তি ঘটলাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো সাজতে আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু, অল্পতে ভয় পেয়ে গেলেন। আর আমার প্ল্যান করছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনাকে মারার আগে আমি আর একটু শিওর হয়েছিলাম যে আপনি স্বামীরা ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম, আর অনুসন্ধানের মতে আমি জানতে পারলাম যে বাহাদুর স্বামীরা ধর্ষণ করেছিল গত 6 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি যে বাহাদুর না, সে বাহাদুর স্বামীরাকে ধর্ষণ করছে। আমরা জানতাম যে আয়েশা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই চিন্তা করলাম একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। যেই আপনার দরজার বেল বাজবো ঠিক তখনই আপনি আয়েশাকে সাথে করে নিয়ে দরজা খুলেন আর আমাদেরকে দেখলেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটোখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, তাই এই প্রশ্নটা আর চেপে না রেখে রিয়াকে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা তাহলে আয়েশার শরীরে যে জিন আছে ওটা কি আর সত্যি? রিয়া, আপনি তো এক মহাবোকা দেখছি। আয়েশার শরীরে কোনো জিন নেই। আমি কেমন? আয়েশার শরীর তো সবসময় ঠান্ডা থাকে, তার মানে আয়েশা বিশ্রাম না নিয়ে অনেকক্ষণ কাজ করতো। আয়েশা কিছুই খেত না, এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথে মিলে যায়। রিয়া, দুলাভাই অধৈর্য হলে চলে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়েশার শরীরে জিন আছে তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্যই করতেন না। কিছু জিনের লক্ষণ দেখাতে হবে, তাই না? যার ফলে আয়েশা সবসময় তার শরীরে ইঞ্জেকশন লাগাতো। ইঞ্জেকশনটি লাগানোর ফলে মোটামুটি 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকতো। যদিও এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তাও আয়েশা তার বোনের বিচারের জন্য এটা লাগাতো। আর যখনই আপনি আয়েশার কাছে যেতেন আপনার থেকে তার শরীর ঠান্ডা লাগতো। আয়েশা যে হরেক রকমের খাবার রান্না করতো এটাও সম্পূর্ণ ভুল। আশা কিছুই রান্না করতে জানে না, বরং এইসব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দেই।
আর আপনার মনে হতো আয়েশা সারাদিন কাজ করছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে হয় আয়েশা সবসময় আপনাকে দুধ খেয়ে ঘুমাতে বলতেন আর আপনি ঘুম থেকে উঠে দেরি করে ফেলতেন? হ্যাঁ, আয়েশা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো। রিয়া: আয়েশা আপনার দুধের সাথে সবসময় ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে 10টা 11টা বাজার আগে আপনার ঘুম ভাঙতো না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম। ওর ওই টাইমিংটাতেই আয়েশা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? রিয়া: আমরা মনে করেছিলাম আপনি স্বামীরা দর্শনকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারতো আমি সেই বাহাদুর না যে স্বামীরকে ধর্ষণ করছে, তাহলে নিশ্চয়ই এতক্ষণ আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আচ্ছা, হাসিবের লাশ কী করছেন? কী আর করব, যে জায়গাটা স্বামীরকে ধর্ষণ করে রাখা ছিল যেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিছি। না, এই ফ্যামিলি স্বাভাবিক না। আমি আর কিছু শুনতে পারবো না। তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আয়েশার কেবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়েশাকে কোনো পরীর থেকে কম লাগে না। আমি আয়েশাকে এক নজর চেয়ে রয়েছি। কিছুক্ষণ পরে আয়েশা নিজেই নিজে চোখ খুলো। তার চোখ খুলে আমাকে তার পাশে বসতে থেকে দেখে খুব অবাক হলো। আমি: কী হলো ম্যাডাম? এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে, তাই না? আয়েশা কিছু না বলে আমার দিকে দেখেছে, কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে। হয়তো চিন্তা করছে তার বোনের ধর্ষণকে তার পাশে বসে আছে কেমনে। তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পর রিয়া সব কিছু আয়েশাকে বুঝিয়ে বলল। আয়েশা হয়তো বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগলো। আর এই দৃশ্য আয়েশার পরিবার লজ্জায় কেবিন থেকে বেরিয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পেয়ে ফেললাম। আয়েশা কাঁদে কথা বলে: আমি আসলে জানতাম না আপনি। আর কিছু বলতে পারছে না, শুধু কান্না করছে। থাক, আমি বাধা দিব না কান্না করতে, যা ইচ্ছা করলে কান্না করুক। আজকে অনেক দিন পর এই পরিবার খুশি। আজকে হলেও একটু প্রাণ ভরে কাঁদুক। এই পরিবারের উপর গত 1 বছর ধরে যত কষ্ট গিয়েছে, সেটা নিজের কানে না শুনলে বুঝতামই না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষ মারার পরিকল্পনা করে আমার জানা ছিল না। সত্যি আমাদের দেশের সিস্টেম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের উৎপত্তি হয়েছে। যদি আমরা চাই এসব জিনের উৎপত্তি হওয়া থেকে বন্ধ, তাহলে আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলছে। হয়তো তারা নিজ হাতে কেউ একজনকে মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটাই বলে তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণকারী আর পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে আছে। আয়েশার বাবা আয়েশার মাকে জড়িয়ে ধরেছে। আর আমি আমার জিন থুকু বউ আয়েশাকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্পের সমাপ্তির মাধ্যমে অন্য গল্পের সূচনা হয়। হয়তো সেদিন স্বামীরার গল্পের সমাপ্তির কারণে আজকে আমার আর আয়েশার গল্পের সূচনা হলো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সত্য ঘটনা অবলম্বনে।